জীববিজ্ঞান প্রথম পত্র নবম অধ্যায় উদ্ভিদ শরীরতত্ত্ব। মাধ্যমিক শ্রেণীতে তোমরা সালোক শ্বসন, শ্বসন, উদ্ভিদ ও পানির সম্পর্ক, পানি ও খনিজ লবণ পরিশোষণ, কোষ রসের আরোহণ, শোষণ ইত্যাদি শরীরতত্ত্বের বিষয় সম্বন্ধে মোটামুটি ধারণা পেয়েছ। এই অধ্যায়ে উক্ত প্রক্রিয়াগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবে। প্রতিটি সজীব উদ্ভিদ একাধিক ক্রিয়া প্রক্রিয়া মিলিতভাবে একটি শরীরতাত্ত্বিক প্রক্রিয়া সম্পন্ন করে। উদ্ভিদ জীবের গুরুত্বপূর্ণ কতিপয় শারীরতাত্ত্বিক প্রক্রিয়া হলো খনিজ লবণ পরিশোষণ, রস উত্তোলন, সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রসাধন প্রভৃতি। কয়েকটি গুরুত্বপূর্ণ শরীরতাত্ত্বিক প্রক্রিয়া সম্বন্ধে নিচে আলোচনা করা হলো। উদ্ভিদ বিজ্ঞানের যেই শাখায় উদ্ভিদের বিভিন্ন শরীরতাত্ত্বিক বিষয়াদি নিয়ে আলোচনা ও গবেষণা করে তাকে উদ্ভিদ শরীরতত্ত্ব বলে। স্টিভেন হেলস নামক একজন ব্রিটিশ বিজ্ঞানী 1727 খ্রিস্টাব্দে বলেন যে উদ্ভিদ বায়ু থেকে কিছু খাদ্য গ্রহণ করে এবং সূর্যালোক হয়তো এতে অংশগ্রহণ করে। এই কারণে তাকে উদ্ভিদ শরীরতত্ত্বের জনক বলা হয়। প্ল্যান্ট হিস্টোলজি শব্দটি গ্রিক শব্দ ফাইসিস নেচার অ্যান্ড লোগোস ডিসকোর্স থেকে উদ্ভূত হয়েছে। এই অধ্যায় পাঠগুলো পড়ে শিক্ষার্থীরা যা যা শিখবে: পাঠ পরিকল্পনা, উদ্ভিদে খনিজ লবণ শোষণ, সক্রিয় শোষণ, উদ্ভিদে খনিজ লবণ শোষণ, নিষ্ক্রিয় শোষণ, প্রসাধন, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল, ব্যবহারিক, পত্ররন্ধ্রের গঠন, পর্যবেক্ষণ ও চিহ্নিতকরণ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোক পর্যায়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অন্ধকার পর্যায়, সালোক সংশ্লেষণের প্রভাবকসমূহের ভূমিকা, ব্যবহারিক শ্বসনে CO2 গ্যাসের অপরিহার্যতা পরীক্ষা, শ্বসন, সবাত শোষণ, গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিড ও সক্রিয় ও ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সবাত শোষণ, শিল্পে সবাত শোষণের ব্যবহার, শ্বসন হার, গ্যাসের প্রভাবকসমূহ গুরুত্ব, অবাত শোষণে CO2 গ্যাসের নির্গমন পরীক্ষা। উদ্ভিদের অভ্যন্তরে দেহের শরীরতাত্ত্বিক প্রক্রিয়া সম্পন্ন করতে বিভিন্ন প্রকার খনিজ লবণ অংশগ্রহণের প্রয়োজন পড়ে। খনিজ লবণ পরিশোষণ, অ্যাবজর্পশন অফ মিনারেল সল্টস। সাধারণত দেহ অভ্যন্তরে এগুলো তৈরি হয় না, বাইরে থেকে, বিশেষ করে মাটি থেকে খনিজ লবণ শোষণ নিতে ব্যবহৃত হয়। স্বাস্থ্যপ্রদ ও শরীর পূর্ণতার জন্য এগুলো অত্যাবশ্যকীয়। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গিয়েছে উদ্ভিদের জন্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, লৌহ, ম্যাঙ্গানিজ, তামা, দস্তা, মলিবডেনাম, বোরন, নিকেল ও ক্লোরিন এই 17টি উপাদান অত্যাবশ্যকীয়। এর মধ্যে হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন ছাড়া সবকটি উপাদান উদ্ভিদ মাটি থেকে শোষণ করে। লবণ পরিশোষণ অঙ্গ। স্থলজ উদ্ভিদের মূলের অগ্রভাগে কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষগুলো লবণ পরিশোষণে অধিক কার্যক্ষম। মূললোম দিয়েও কিছু লবণ পরিশোষিত হয়ে থাকে। সাধারণত ধারণা করা হয় নিমজ্জিত জলজ উদ্ভিদের সব অঙ্গই লবণ পরিশোষণে কার্যকর ভূমিকা পালন করে। কেন বা কী কারণে লবণ পরিশোষিত হয়? উদ্ভিদ কখনো কঠিন অবস্থায় কোনো পদার্থ শোষণ করতে পারে না এবং এ বৈশিষ্ট্য প্রাণী হতে উদ্ভিদের সম্পূর্ণ পৃথক। মাটি খনিজ লবণ সরবরাহের একমাত্র উৎস। খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত হয়ে ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন ও ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে বিভক্ত থাকে। এগুলো লবণে উদ্ভিদের আয়ন হিসেবেই পরিশোষণ হয়ে থাকে। উদাহরণস্বরূপ সোডিয়াম ক্লোরাইড নাম উল্লেখ করা যায়। পানিতে দ্রবীভূত হলে এটি ক্যাটায়ন ও অ্যানায়নে বিভক্ত হয় এবং ক্যাটায়ন অ্যানায়ন উভয় মূল কর্তৃক শোষিত হয়। আয়ন দুটি সমভাবে অথবা অসমভাবে শোষিত হতে পারে। বিভিন্ন আয়ন শোষণের হার বিভিন্ন প্রকার। পটাশিয়াম ও NO3 নাইট্রেট আয়ন সর্বশেষে সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হয় এবং ক্যালসিয়াম ও সালফেট আয়ন সবচেয়ে মন্থর গতিতে বা ধীরগতিতে শোষিত হয় বলে মনে করা হয়। অর্থাৎ কেন এবং চাষও। ক্যাটায়নগুলো হলো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কপার, জিঙ্ক, কোবাল্ট, নিকেল এবং সাধারণত অ্যানায়নগুলো NO3PO4 BO3SO4 Cl-। এক্ষেত্রে একমাত্র ধাতু হলো কোবাল্ট, যেটি ক্যাটায়নের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। লবণ পরিশোষণ। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পরিপূর্ণ শরীর বিকাশের জন্য মাটি থেকে আয়ন হিসেবে খনিজ লবণ শোষণ প্রক্রিয়া হলো লবণ পরিশোষণ। উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান অ্যাবস্টেসিন বলেন। নিম্নলিখিত দুটি কারণে অথবা দুটির যে কোনো একটি অত্যাবশ্যকীয় বল, যথা একটি মৌল ছাড়া উদ্ভিদ তার স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে পারবে না। মৌলটি উদ্ভিদ গঠনে বা মেটাবলিজমের প্রয়োজনীয় অংশ, যেমন ম্যাঙ্গানিজ ক্লোরোফিল গঠনের জন্য, ম্যাগনেসিয়াম ক্লোরোফিল গঠনের জন্য দরকারি, আর ক্লোরোফিল ফটোসিনথেসিসের জন্য দরকারি। ফটোসিনথেসিসের অভাবে উদ্ভিদের পাতা, ফুল ঝরে পড়ে। যে মৌলগুলো অধিক পরিমাণে লাগে সেগুলো ম্যাক্রোমৌল। যে মৌলগুলো অপেক্ষাকৃত কম পরিমাণে লাগে সেগুলো মাইক্রোমৌল। যে মৌলগুলো কোনো উদ্ভিদের জন্য বিশেষ প্রয়োজন সেগুলো উপকারী মৌল, যেমন সিলিকন, সোডিয়াম, কোবাল্ট,
আয়োডিন, সিলিকন, ঘাস ও ম্যাক্রোমৌল। কাজেই সেই হিসেবে ম্যাক্রোমৌল 10টি এবং মাইক্রোমৌল 11টি 8টি বলা যায়। নিচে বর্ণিত ছকের মাধ্যমে উদ্ভিদ পুষ্টি উপাদান গ্রহণ করে তা দেখানো হলো। নিচে বর্ণিত ছকের মাধ্যমে উদ্ভিদ যে সকল পুষ্টি উপাদান গ্রহণ করে তা দেখানো হলো। মৌলের নাম, ধাতু, অধাতু, রাসায়নিক সংকেত, গ্রহণীয় রূপ, শুষ্ক ওজনের গুরুত্ব। হাইড্রোজেন অধাতু, রাসায়নিক সংকেত H, গ্রহণীয় রূপ H2O 60,000। কার্বন অধাতু, রাসায়নিক সংকেত C, গ্রহণীয় রূপ CO2 40,000। অক্সিজেন অধাতু, সংকেত O, O2 CO2 H2O 30,000। নাইট্রোজেন অধাতু N, NO3 NH4 1000। পটাশিয়াম এটি হলো ধাতু এবং এটি 250। ক্যালসিয়াম এটিও ধাতু, এটি 125। ম্যাগনেসিয়াম এটি 80 এবং অধাতু। ফসফরাস অধাতু এবং 60। সালফার বা গন্ধক এটি হলো অধাতু এবং এটি 30। ক্লোরিন অধাতু এবং এটি 3। বোরন অধাতু 2। আয়ন ধাতু 2। ম্যাঙ্গানিজ ধাতু 1। দস্তা ধাতু 3 0.3। কপার ধাতু 0.1। নিকেল ধাতু 0.05। মলিবডেনাম ধাতু 0.001। মাটিতে খনিজ লবণের প্রাপ্যতা, অ্যাভেলেবিলিটি অফ মিনারেল সল্টস ইন সয়েল। মাটিস্থ দ্রবণে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে এবং ক্যাটায়নে কিছু পরিমাণ কলয়েডাল দানা গায়ে লেগে থাকতে পারে। মনে করা হয় কলয়েডাল দানার গায়ে লাগানো আয়নসমূহ আয়ন এক্সচেঞ্জ প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য সহজলভ্য। আয়ন এক্সচেঞ্জের জন্য দুটি মতবাদ প্রচলিত আছে। কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। এই মতবাদ অনুযায়ী উদ্ভিদ মূল শ্বসন প্রক্রিয়ায় CO2 সৃষ্টি করে তা মাটিস্থ পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বনিক অ্যাসিড পরে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট এ পরিণত হয়। কলয়েডাল দানার গায়ে লাগানো ক্যাটায়ন K এর সাথে H স্থানে পরিবর্তন হয়, অর্থাৎ ক্যাপালের সাথে H স্থান পরিবর্তন হয়। অন্যদিকে HCO3 আয়নের জন্য অ্যানায়নের সাথে বিনিময় ঘটে। এর ফলে মূলের শোষণ অঙ্গের কাছে উভয় প্রকার আয়নই সহজলভ্য হয়। কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। এই মতবাদ অনুযায়ী কলয়েড দানার গায়ে লাগানো আয়ন স্থির অবস্থায় থাকে না এবং আয়নসমূহ কলয়েডাল দানার গায়ে স্বল্প জায়গায় কম্পিত হতে থাকে। মূলের গায়ে আয়নসমূহ একইভাবে কম্পিত হতে এভাবে দু অবস্থানে আয়নসমূহ কম্পনের স্থান যদি সাধারণ অবস্থায় চলে আসে অর্থাৎ যুগপৎভাবে ঘটে, তবে ক্যাটায়ন এক্সচেঞ্জ তথা এক ক্যাটায়নের সঙ্গে অন্য ক্যাটায়নের বিনিময় সংঘটিত হয়। চিত্রে ক্যাট প্লাসের সাথে H প্লাস এভাবে মূলের জন্য আয়ন সহজলভ্য হয়। এভাবে দু অবস্থানে কম্পনের স্থান যদি সাধারণ অবস্থায় চলে আসে অর্থাৎ যুগোৎপত্তি ঘটে ওভারল্যাপ, তবে ক্যাটায়ন এক্সচেঞ্জ তথা এক ক্যাটায়নের সঙ্গে অন্য ক্যাটায়নের বিনিময় হয়। চিত্রে K এর সাথে H এভাবে মূলের জন্য আয়ন সহজলভ্য হয়। উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া। উদ্ভিদ তার প্রয়োজনীয় খনিজ লবণ নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাম, সালফার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, কপার, মোলিবডেনাম, ক্লোরিন, নিয়ন ইত্যাদি মাটি হতে আয়ন আকারে শোষণ করে। লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত হয়ে ক্যাটায়ন বা অ্যানায়ন হিসেবে অবস্থান করে। যেমন NaCl এ দ্রবীভূত হয়ে Na ক্যাটায়ন ও KCl হিসেবে অবস্থান করে। মাটিস্থ পানিতে অবস্থিত সবগুলো ক্যাটায়নগুলো হলো পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক। এর সবাই আয়ন। এর সাধারণ আয়নগুলো হলো NO3 PO4 BO3 SO4 Cl। এসব লবণ পরিশোষণ একটি জটিল প্রক্রিয়া এবং অদ্যাবধি লবণ পরিশোষণ সম্বন্ধে কোনো নির্দিষ্ট প্রক্রিয়া সর্বজন স্বীকৃত হয়নি। বেশিরভাগে দেখা যায় মাটিস্থ পানিতে দ্রবীভূত লবণের ঘনত্ব মূলস্থ কোষ ঘনত্ব অপেক্ষা অনেক কম। তবুও উদ্ভিদ ঘনত্বের অনতি এর বিরুদ্ধে লবণ শোষণ করে থাকে, যদিও এক্ষেত্রে সাধারণ ব্যাপন প্রক্রিয়া কোষ থেকে লবণ বেরিয়ে যাওয়ার কথা। যাই হোক, খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়ায় প্রধানত দুভাগে ভাগ করা যায়: সক্রিয় শোষণ ও নিষ্ক্রিয় শোষণ। খনিজ লবণ পরিশোষণ। মাটিস্থ দ্রবণে কোনো আয়নের ঘনত্ব মূলের শোষণ অঞ্চলে কোষ রসে সেই আয়নের ঘনত্ব অপেক্ষা কম হলে দেখা যায় মাটির দ্রবণ হতে ওই আয়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করেছে। ঘনত্ব আনতির বিপরীতে এই শোষণ ঘটে বলে কি বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে। বিপাকীয় কার্যাবলীর কারণে শোষণ হার বৃদ্ধি পায়। এই কারণে এই জাতীয় পরিশোষণকে সক্রিয় পরিশোষণ বলে। সক্রিয় লবণ পরিশোষণ, অ্যাক্টিভ সল্ট অ্যাবজর্পশন। মাটিস্থ দ্রবণে কোনো আয়নের ঘনত্বের মূল শোষণ অঞ্চলে কোষ রসের সেই আয়নের ঘনত্ব অপেক্ষা কম হলেও দেখা যায় মাটির দ্রবণ হতে ওই আয়নের কোষের অভ্যন্তরে প্রবেশ করছে। ঘনত্ব আনতির বিপরীতে এই শোষণ ঘটে বলে কি বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে। বিপাকীয় কার্যাবলীর কারণে শোষণ হার বৃদ্ধি পায়।
এই কারণে এই জাতীয় পরিশোষণকে সক্রিয় পরিশোষণ বলে। অধিকাংশ বিপাকীয় কার্যাবলীর কারণে শোষণ হার বৃদ্ধি পায়। খনিজ লবণে সক্রিয় পরিশোষণ পদ্ধতি মূল কর্তৃক পরিশোষিত হয়ে থাকে। সক্রিয় পরিশোষণে ভিন্ন মতবাদ প্রচলিত আছে, যেমন সাইটোক্রোম পাম্প মতবাদ, প্রোটন আয়ন ট্রান্সপোর্ট মতবাদ, লেসিথিন মতবাদ। তবে প্রত্যেক মতবাদেরই আয়ন বাহক ধারক উপর প্রতিষ্ঠিত। সক্রিয় কোষ শোষণে ক্যাটায়ন ও অ্যানায়ন একই সাথে পরিশোষিত হতে পারে। আয়ন বাহক ধারণা, দ্য ক্যারিয়ার কনসেপ্ট অফ আয়ন। আয়ন বাহক ধারণার উপর নির্ভর তিনটি মতবাদ নিচে বর্ণনা করা হলো। লুন্ডেগড় মতবাদ, লুন্ডেগড় থিওরি, 1955। এই মতবাদকে সাইটোক্রোম পাম্প মতবাদও বলা হয়। এই মতবাদ অনুযায়ী বাহক হচ্ছে সাইটোক্রোম। লুন্ডেগড় মতবাদ অনুযায়ী অ্যানায়ন পরিশোষণ প্রকৃতপক্ষে সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। লুন্ডেগড়ের মতে কোষঝিল্লির ভেতরে তলে ডিহাইড্রোজিনেজ এনজাইমের বিক্রিয়ার ফলে প্রোটন এইচ এবং ইলেকট্রন ই সৃষ্টি হয়। ইলেকট্রনের সাইটোক্রোম চেইনের মাধ্যমে কোষঝিল্লির বাইরে দিকে চলে আসে এবং O2 এর সাথে মিলে প্রোটন সহযোগে পানি তৈরি করে। এর ফলে কোষঝিল্লির বাইরের তলে সাইটোপ্লাজমের বিজারিত ও লৌহ ইলেকট্রন হারিয়ে জারিত হয় এবং একটি অ্যানায়ন গ্রহণ করে। কোষঝিল্লির ভেতরের তলে ইনার স্পেস সাইটোক্রোম জারিত লোহা ডিহাইড্রোজিনেজ প্রক্রিয়া হতে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে কোষঝিল্লির বাইরের তলে সাইটোক্রোমে বিজারিত হয়ে লৌহ যে অ্যানায়ন গ্রহণ করে তা বিক্রিয়া শেষে পর্যায়ে ভেতরের দিকে মুক্ত করে দেয়। এভাবে ভেতরের দিকে অ্যানায়ন জমা হতে থাকে, কিন্তু ক্যাটায়ন শোষণ নিষ্ক্রিয়ভাবে বহিস্থ দ্রবণ থেকে কোষ অভ্যন্তরে প্রবেশ করে। প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আধুনিক ধারণা অনুযায়ী কোষঝিল্লির ভেতরের দিকে একটি তড়িৎ রাসায়নিক নদীমাত্রা সৃষ্টির মাধ্যমে আয়নগুলোর কোষের ভেতরে স্থানান্তরিত হয়। এই মতবাদ অনুসারে আয়ন নির্দিষ্ট কিছু সংখ্যক প্রোটন বাহক দ্বারা বাহিত হয়ে বাইরের দ্রবণ থেকে কোষের দ্রবণে প্রবেশ করে। এক্ষেত্রে নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট আয়ন বাহক হিসেবে কাজ করে। ধারণা করা হয় কোষঝিল্লির ভেতরের তলের দিকে এটিপিএস এনজাইমের প্রক্রিয়ায় এটিপি ভেঙে শক্তি নির্গত হয়। এভাবে প্রোটন কোষের বাইরে নিক্ষিপ্ত হয়। একে প্রোটন পাম্প বলে। প্রোটন পাম্পের কারণে কোষের বাইরের সাথে ভেতরের দিকে পিএইচ গ্রেডিয়েন্ট, বাইরে পিএইচ কম এবং পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, কোষের বাইরে পজিটিভ চার্জ বেশি এবং ভেতরে কোষের পজিটিভ চার্জ কম তৈরি হয়, যাকে ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স বলে। কোষ পর্দার অভ্যন্তরে প্রোটন মোটিভ ফোর্স তৈরি হলেই বাহক প্রোটিনগুলো সক্রিয় হবে এবং ক্যাটায়নগুলো বাহক বহন করে বাইরের দ্রবণ থেকে কোষের ভেতরে নিয়ে আসে। প্রোটনও বাইরে থেকে অভ্যন্তরের ভেতরে ঢুকতে চায়, আর যে সময় অ্যানায়ন প্রোটিনের সাথে প্রোটন ও অ্যানায়ন একসঙ্গে প্রোটিন বাহকের মাধ্যমে অভ্যন্তরে প্রবেশ করে, এই জন্য একে প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট বলা হয়। এই ধারণাটি পিটার মিশেল 1968 কেমিওসমেটিক মডেলে ভিত্তিতে প্রতিষ্ঠিত। লেসিথিন বাহকের ধারণা। বেনেট ক্লার্ক বিজ্ঞানী মনে করেন লেসিথিন বাহক ফসফোলিপিড আয়ন হিসেবে কাজ করে। লেসিথিন কোষঝিল্লির বাইরের তলে অ্যানায়ন ও ক্যাটায়ন গ্রহণ করে একটি যৌগ তৈরি করে ভেতরের তলে নিয়ে যায়। যৌগটি ভেতরের তলে কোলিন ও ফসফ্যাটাইডিক অ্যাসিড ভেঙে গিয়ে আয়ন দুটি মুক্ত করে। এটিপি প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। নিষ্ক্রিয় লবণ পরিশোষণ। যে পরিশোষণ প্রক্রিয়ায় আয়ন কোষের জন্য যে কোনো বিপাকীয় শক্তি প্রত্যক্ষ প্রয়োজন হয় না, সে শোষণই হলো নিষ্ক্রিয় পরিশোষণ। এতে শোষণ হার স্বাভাবিক থাকে এবং নিষ্ক্রিয় পরিশোষণ প্রক্রিয়া নিম্নলিখিত উপায়ে ঘটে থাকে। ব্যাপন মতবাদ। মাটিতে অবস্থিত দ্রবণ থেকে কোষের অভ্যন্তরে ব্যাপন প্রক্রিয়ায় কিছু আয়ন প্রবেশ করে। মাটিতে লবণ শোষণ কোষীয় অঞ্চলে কোষ রসে কোনো আয়নের ঘনত্ব মাটির দ্রবণে উপস্থিত ওই আয়নের ঘনত্ব হতে কম হলে আয়নটি মাটির দ্রবণ হতে ব্যাপন প্রক্রিয়ায় কোষ রসে প্রবেশ করে। এভাবে ক্রমান্বয়ে আয়ন শোষিত হতে থাকে। আয়ন বিনিময় মতবাদ। উদ্ভিদ মূলের কোষ রস হতে হাইড্রোজেন আয়ন বাইরের দ্রবণে নির্গত হয়। তখন কোষের বৈদ্যুতিক নিরপেক্ষতা বজায় রাখার জন্য বাইরের দ্রবণ থেকে ক্যাটায়ন কোষের অভ্যন্তরে প্রবেশ করে। এভাবে হাইড্রক্সিল আয়নের বিনিময়ে ক্লোরিন আয়ন প্রবেশ করে। আয়ন এক্সচেঞ্জ বলতে আয়নের এরূপ বিনিময়কে বোঝানো হয়। ক্যাটায়ন ও অ্যানায়ন একসাথে পরিশোষিত হয় না। ডেভলিন এই মতবাদের প্রবক্তা ও পান্ডে সিনহাই মতবাদ গ্রহণ করেছেন। ডোনান সাম্যাবস্থা মতবাদ। কোষঝিল্লির অভ্যন্তরে অব্যাপন যোগ্য কিছু স্থির ঋণাত্মক চার্জ থাকলে একে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে কিছু ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন ঝিল্লির অভ্যন্তরে প্রবেশ করে। প্লাজমা ঝিল্লির ভেতরে এরূপ স্থির আয়নের সংখ্যা বেশি হয়ে গেলে বাইরে থেকে ভেতরের একটি সাম্যাবস্থা না পৌঁছানো পর্যন্ত ক্যাটায়নের ব্যাপন চলতে থাকে। একে ডোনান সাম্যাবস্থা বলে। বিজ্ঞানী F.G. ডোনান্ট এই মতবাদের প্রবক্তা। ব্যাপক প্রবাহ মতবাদ। অনেক বিজ্ঞানী হাইলমো ও ক্রামেন এর মতে মনে করেন যে প্রশোধনের টানে ব্যাপক হারে
পানি পুনঃশোষিত হয় এবং পানির সাথে সাথে খনিজ লবণ আয়নে পরিশোষিত হয়। বস্তুর কোষ মেমব্রেন বাইলেয়ার দেওয়ার কৌশল। এক্ষেত্রে সাধারণত ডিফিউশনের মাধ্যমে সুবিধাপ্রাপ্ত প্রোটিন চ্যানেলের মধ্যে দিয়ে ডিফিউশনের মাধ্যমে নিষ্ক্রিয় ট্রান্সপোর্ট হয়। এটিপি থেকে শক্তি খরচের মাধ্যমে অ্যাক্টিভ সক্রিয় ট্রান্সপোর্ট ঘটে। পার্থক্যের বিষয়: সক্রিয় ও নিষ্ক্রিয়। সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে প্রক্রিয়ায় কোটাস বা অ্যানের ভিতরে ক্যালরি প্রবেশ করে। বিপাকীয় শক্তি: সক্রিয় পরিশোষণ বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগ প্রয়োজন পড়ে। নিষ্ক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগের প্রয়োজন পড়ে না। শ্বসন হার: সক্রিয় পরিশোষণ শ্বসন হার বৃদ্ধি পায়, নিষ্ক্রিয় পরিশোষণ শ্বসন হার স্বাভাবিক থাকে। ক্যাটায়ন ও অ্যানায়নের শোষণ একই সাথে সংঘটিত হয়। ক্যাটায়ন ও অ্যানায়নের শোষণ একই সাথে সংঘটিত হয় না। শ্বসন হার: সক্রিয় পরিশোষণ হার বৃদ্ধি পায়, নিষ্ক্রিয় পরিশোষণ হার স্বাভাবিক থাকে। অর্থাৎ সক্রিয় পরিশোষণ শোষণ হার বৃদ্ধি পায়। ক্যাটায়ন ও অ্যানায়ন শোষণ: ক্যাটায়ন ও অ্যানায়নের শোষণ একই সাথে সংঘটিত হয়। ক্যাটায়ন ও অ্যানায়নের শোষণ একই সাথে সংঘটিত হয় না। আয়ন বাহক: সক্রিয় পরিবেশ বাহক আয়ন ও অণু দ্বারা সম্পন্ন হয়। নিষ্ক্রিয় শোষণে কোনো বাহক আয়ন অণু দ্বারা দরকার হয় না। এনজাইম বা উৎসেচক: সক্রিয় শোষণে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এনজাইমের কোনো ভূমিকা নেই নিষ্ক্রিয় পরিশোষণে। খনিজ লবণ পরিশোষণের প্রভাবকসমূহ: আয়নের ঘনত্ব, তাপমাত্রা, পিএইচ, আলোক, অক্সিজেন ও রাসায়নিক বস্তু প্রভৃতি প্রভাবক দিয়ে খনিজ লবণ পরিশোষণ প্রভাবিত হয়। এই প্রভাবগুলো হ্রাস বৃদ্ধি একটি নির্দিষ্ট সীমার মধ্যে খনিজ লবণের পরিশোষণের হ্রাস বৃদ্ধি ঘটায়। প্রভাবগুলো নিম্নরূপ: আয়ন ঘনত্ব: বহিস্থ দ্রবণে আয়নের ঘনত্ব শোষণ হারকে প্রভাবিত করে। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আয়নের ঘনত্ব বাড়লে শোষণ হার বৃদ্ধি পায়। তাপমাত্রা: একটি সংকীর্ণ সীমার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি লবণ পরিশোষণের হার বৃদ্ধি করে। এই সীমা থেকে নিম্ন তাপমাত্রা ও উচ্চ তাপমাত্রা পরিশোষণ হার কমিয়ে আনে, এমনকি পরিশোষণ বন্ধ হয়ে যেতে পারে। আলো পরোক্ষভাবে লবণ পরিশোষণের প্রক্রিয়ায় প্রভাব ফেলে। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া এবং প্রশোধনের হার নিয়ন্ত্রণ করার মাধ্যমে আলো লবণ পরিশোষণ নিয়ন্ত্রণ করে। প্রশোধনের হার বাড়লে মূল হতে পাতায় পানি পরিবহন হার বাড়ে, ফলে লবণ পরিবহনও বাড়ে। মূল হতে অধিক লবণ পরিবাহিত হয়ে চলে যাওয়া পরবর্তীতে মূল অধিক পরিমাণে লবণ শোষণ হতে পারে। প্রশোধনের প্রক্রিয়ায় লবণ পরিশোষণে প্রভাব বিস্তার করে। অক্সিজেন অভাব হলে সক্রিয় লবণ পরিশোষণ হার কম হয়। অক্সিজেনের অভাব শোষণ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়, তাই লবণ পরিশোষণের হার কম হয়। অর্থাৎ অক্সিজেনের ক্ষেত্রে লবণ পরিশোষণের হার কম হয়, অক্সিজেন অভাব হলে শোষণ হার কম হয়। শাসন বস্তু কম থাকলে শোষণ হার কম হয়, তাই লবণ পরিশোষণ কমে যায়। আয়নের পারস্পরিক ক্রিয়া: একটি আয়ন শোষিত হলে সেখানে বিদ্যমান অন্য একটি আয়নের ওপর তার প্রভাব পড়ে, যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের উপস্থিতি পটাশিয়াম আয়নকে বাধাগ্রস্ত করতে পারে। বৃদ্ধি অঞ্চল: সক্রিয় শোষণ বিভাজন ও বৃদ্ধি অঞ্চলে লবণ পরিশোষণ বেশি ঘটে। পার্থক্যের বিষয়: পানি পরিশোষণ ও খনিজ লবণ পরিশোষণ। শোষণের অবস্থা: অধিকাংশ পানি নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, অধিকাংশ খনিজ লবণ সক্রিয়ভাবে পরিশোষিত হয়। বিপাকীয় শক্তি: পানি পরিশোষণের জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে না, খনিজ লবণ পরিশোষণের জন্য বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে। শোষণ: পানি অণু হিসেবে শোষিত হয়, খনিজ লবণ আয়ন হিসেবে শোষিত হয়। শোষণ মাধ্যম: অধিকাংশ পানি মূলরোম অঞ্চল দিয়ে শোষিত হয়, অধিকাংশ খনিজ লবণ মূলরোমের অগ্রভাগের কোষবিভাজন অঞ্চল দিয়ে শোষিত হয়। খনিজ লবণ পরিশোষণের জন্য কোনো বাহকের প্রয়োজন হয় না, খনিজ লবণ পরিশোষণের জন্য বাহকের প্রয়োজন হয়। প্রশোধন: উদ্ভিদের অব্যাহতভাবে তার মূলরম পানি শোষণ করে এবং পাতা পর্যন্ত পৌঁছায়। উদ্ভিদ কর্তৃক শোষিত পানির সামান্য অংশই তার বিভিন্ন জৈবিক ক্রিয়াকলাপে খরচ হয় এবং বেশিরভাগই 99% পর্যন্ত বাষ্প আকারে বের হয়ে যায়। যে শরীরতাত্ত্বিক প্রক্রিয়ায় উদ্ভিদের বায়বীয় অংশ হতে অতিরিক্ত পানি বাষ্প আকারে বেরিয়ে যায় তাকে প্রশোধন বা বাষ্পমোচন বলে। বায়ুমণ্ডলে উক্ত উদ্ভিদে যে কোনো অংশ প্রশোধনে সংঘটিত হয়, তবে পাতাই উদ্ভিদের প্রধান প্রশোধন অঙ্গ। গড় হিসেবে শোষিত পানির 1% দেহে অবস্থান করে কাজের আগে, বাকি 99% পানি বাষ্প আকারে বেরিয়ে যায়। এটি উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, তবে অনেক ক্ষেত্রে ক্ষতিকরও হতে পারে। বিজ্ঞানী কার্টিস প্রশোধনকে প্রয়োজনীয় অমঙ্গল বলেছেন। গ্যানং ফোটোমিটার এর সাহায্যে প্রশোধনের হার নির্ণয় করা যায়। প্রশোধনের প্রকারভেদ: যে পথে পানি বাষ্পাকারে উদ্ভিদের দেহ অভ্যন্তরে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে সেই পথ ভিন্নতার উপর নির্ভর করে প্রশোধনকে 3 ভাগে ভাগ করা হয়, যথা পত্ররন্ধ্র দিয়ে প্রশোধন, পত্ররন্ধ্রের মধ্য দিয়ে প্রশোধন, ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন, ত্বকের কিউটিকুলের মধ্যে দিয়ে প্রশোধন, লেন্টিকুলার প্রশোধন, কাণ্ডের লেন্টিসেলের মধ্যে দিয়ে প্রশোধন।
লেন্টিসেল হলো উদ্ভিদ কাণ্ডের গৌণ বৃদ্ধির ফলে ভেতরের চাপে কক টিস্যুর স্থানে স্থানে ফেটে সৃষ্ট ছিদ্রপথ পত্ররন্ধ্রী প্রশোধন। পানি বাষ্পাকারে পত্ররন্ধ্রের পথ দিয়ে বেরিয়ে বাতাসের সঙ্গে মিশে যাওয়াকে পত্ররন্ধ্রী প্রশোধন বলে। পাতা বা কচি কাণ্ডে অসংখ্য পত্ররন্ধ্র থাকে। ফুলের বৃতি পাপড়িতে পত্ররন্ধ্র থাকে। শতকরা 95 থেকে 98% প্রশোধন এই প্রক্রিয়ায় হয়ে থাকে। কাজেই পাতা প্রশোধন প্রধান অঙ্গ। ত্বকীয় কিউটিকুলার প্রশোধন। ত্বকীয় প্রশোধন পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে প্রশোধন। কিউটিকুলার প্রশোধন পত্রত্বকের কিউটিকলের মধ্যে প্রশোধন। লেন্টিকুলার প্রশোধন কাণ্ডে লেন্টিসেলের মধ্যে প্রশোধন। লেন্টিসেল হলো কাণ্ডের গৌণ বৃদ্ধির ফলে ভেতরের চাপ কর্ক টিস্যুর স্থানে স্থানে ফেটে ছিদ্র সৃষ্ট ছিদ্রপথ। কোষীয় প্রশোধন পানির প্রশোধন পত্ররন্ধ্র পাতে বেরিয়ে বাতাসের সঙ্গে মিশে যাওয়াকে পত্ররন্ধ্রী প্রশোধন বলে। পাতায় এবং কচি কাণ্ডে অসংখ্য পত্ররন্ধ্র থাকে। ফুলের বৃতি পাপড়িতে থাকে। শতকরা 95 থেকে 98% প্রশোধন এই প্রক্রিয়া হয়ে থাকে। এটি কিউটিকুলার প্রশোধন। কাজেই পাতাই পত্ররন্ধ্রের প্রধান অঙ্গ। ত্বকীয় ও কিউটিকুলার প্রশোধন উদ্ভিদ দেহ শুষ্কতার হাত থেকে রক্ষার জন্য ত্বকের ওপর যে কিউটিন জাতীয় অভেদ্য রাসায়নিক পদার্থের স্তর থাকে তাকে কিউটিকল বলে। কিউটিন হলো স্নেহজাতীয় পদার্থ, অর্থাৎ কিউটিন একটি স্নেহজাতীয় পদার্থ। বিশেষত পাতার উভয় পাশের বহিঃত্বকে কিউটিকল থাকে। যে সকল উদ্ভিদ আর্দ্র ছায়াময় পরিবেশে জন্মে তাদের কিউটিকল বেশ পাতলা থাকে। এ ধরনের উদ্ভিদের ত্বকীয় প্রশোধন হার বেশি হয়। কিউটিকল পাতলা হলে কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বেরো যেকে প্রশোধন হয়। পত্র ত্বকের কিউটিকল ভেদ করে সংগঠিত পত্র প্রশোধনকে ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন বলে। যদিও পত্ররন্ধ্রীয় প্রশোধনের তুলনায় এর পরিমাণ অনেক কম, তথাপি অত্যধিক শুষ্ক অবস্থা যখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং যার ফলে পত্ররন্ধ্রের প্রশোধন বন্ধ হয়ে পড়ে তখন ত্বকীয় প্রশোধন চলতে পারে। শতকরা 2 থেকে 5% প্রশোধন এই প্রক্রিয়ায় ঘটে থাকে। এমতাবস্থা অতিরিক্ত প্রশোধনের ফলে উদ্ভিদের প্রভূত ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে। মরুজ উদ্ভিদের কিউটিকল বেশ পুরু থাকে বলে তাদের ত্বকীয় প্রশোধন অত্যন্ত কম হয়। লেন্টিকুলার প্রশোধন উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির ফলে অনেক সময় কাণ্ডের কর্ক টিস্যুর স্থানে স্থানে ফেটে গিয়ে লেন্টিসেল এর সৃষ্টি হয়। লেন্টিসেল দিয়ে কিছু পরিমাণ পানি বাষ্পাকারে বের হয়ে যায়। পানি যখন বাষ্পাকারে বের হয়ে পথে বেরিয়ে যায় তখন তাকে লেন্টিকুলার প্রশোধন বলে। খুব কম পরিমাণ পানি এ পথে বের হয়। লেন্টিসেল পেরিডার্ম স্তরে অবস্থান করে এবং সবসময় খোলা থাকে। এজন্য দিবারাত্রি সমভাবে লেন্টিকুলার প্রশোধন চলতে থাকে। উদ্ভিদ প্রশোধনের প্রক্রিয়ায় যেই পরিমাণ পানি হারায় তা 100% লেন্টিসেলের প্রশোধনের মাধ্যমে হয়ে থাকে। পত্ররন্ধ্রীয় ত্বকীয় প্রশোধনের মধ্যে পার্থক্য। পত্ররন্ধ্রী প্রশোধন পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে, প্রশোধন কিউটিকলের মাধ্যমে ঘটে। প্রশোধন বন্ধ থাকলে প্রশোধন বন্ধ থাকতে পত্ররন্ধ্র মাথায় প্রশোধন বন্ধ থাকে, পত্ররন্ধ্র বন্ধ থাকলে প্রশোধন চলতে পারে। পত্ররন্ধ্রের হার অনেক বেশি, প্রশোধনের হার অনেক বেশি, 95 থেকে 98%। প্রশোধনের হার অনেক কম, 2 থেকে 5%। এর প্রশোধনে রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত, এই রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণ নেই। পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা পাতা, ঊর্ধ্বত্বক ও নিম্ন বহিঃত্বক অবস্থিত দুটি রক্ষী কোষ নিয়ে বেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রকে পত্ররন্ধ্র বা স্ট্রোমাটা বলে। পত্ররন্ধ্র শুধু বিশেষ আকৃতির ছিদ্র নয়, এটি উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্রাঙ্গ। এই অঙ্গের মাধ্যমে কয়েকটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এর মাধ্যমে প্রশোধন প্রক্রিয়া পরিচালিত হয়। সালোক শ্বসন ও শ্বসন প্রক্রিয়া এর ভূমিকা রয়েছে। এর সাথে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার বিষয়টিও নিয়ন্ত্রিত হয়। প্রজাতির ওপর নির্ভর করে পাতা প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000 পত্ররন্ধ্র থাকতে পারে। পত্ররন্ধ্রের গঠন পত্ররন্ধ্র পাতার উপরে তলে অবস্থিত দুটি অর্ধচক্রাকৃতির রক্ষী কোষ এবং এদের নিয়ে বেষ্টন রন্ধ্র নিয়ে গঠিত। পত্ররন্ধ্রের রক্ষী কোষে একটি সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট ও ঘন সাইটোপ্লাজম থাকে। রক্ষী কোষে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে, এটি খাদ্য তৈরি করে। রক্ষী কোষের চারদিকে অবস্থিত আবরণ ত্বকীয় কোষ হতে একটি ভিন্ন আকৃতির ত্বকীয় সহকারী কোষ থাকে। স্ট্রোমাটা নিচের দিকে বড় কুটুরি থাকে। অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা পূর্ণ খোলা থাকে। অন্যান্য সময় আংশিক খোলা থাকে এবং রাত্রিতে বন্ধ থাকে। ব্যতিক্রম পাথরকুচি। পত্ররন্ধ্রের কাজ উদ্ভিদ প্রধানত 3টি শরীরবৃত্তীয় কাজে প্রশোধন, সালোক, শ্বসন পত্ররন্ধ্র অংশগ্রহণ করে থাকে। যেমন পত্ররন্ধ্রের মাধ্যমে সালোক শ্বসন ও শ্বসন প্রক্রিয়ার সময় উদ্ভিদ অঙ্গ ও বায়ুমণ্ডলের মধ্যে গ্যাসীয় বিনিময় ঘটে। O2 ও CO2 গ্রহণ ও ত্যাগ গ্রহণ করে। উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত পানি প্রশোধন প্রক্রিয়া বাষ্পাকারে বের হয়ে পত্ররন্ধ্রের প্রধান কাজ। এতে পরিবেশ শীতল থাকে, অতি তাপে ক্ষতি উদ্ভিদাঙ্গ রক্ষা পায়। পত্ররন্ধ্রের রক্ষী কোষগুলোর ক্লোরোপ্লাস্ট থাকায় এরা সালোক শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। প্রশোধনের সময় পানি
জলীয় বাষ্পাকারে পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে নির্গত হয়। লুকায়িত পত্ররন্ধ্র প্রশোধনের হার হ্রাস করে। স্ট্রোমা ও স্ট্রোমাটার মধ্যে পার্থক্য। স্ট্রোমাটা ক্লোরোপ্লাস্টের মধ্যে সমসত্ব ধাত্রকে স্ট্রোমা বলে। স্ট্রোমা একটি অর্ধকলয়েড ধর্মী দ্রবণ। উদ্ভিদের পাতা ত্বকে যে রন্ধ্র বা ছিদ্র থাকে তাকে স্ট্রোমাটা বলে। স্ট্রোমা বিভিন্ন ধরনের প্রোটিন, দানা, এনজাইম, স্টার্চ, লৌহ, রাইবোজোম, প্রোটিন যৌগ, ডিএনএ, তন্তু, আরএনএ, ভিটামিন প্রভৃতি থাকে। স্ট্রোমাটাল রন্ধ্র বা ছিদ্র দুটি রক্ষী কোষ নিয়ে গঠিত। সালোকসংশ্লেষণে অন্ধকার প্রক্রিয়ায় স্ট্রোমাটা ঘটে। টিস্যু ও পরিবেশের বায়ুর মধ্যে গ্যাসীয় বিনিময় স্ট্রোমাটা দিয়ে চলে। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার কৌশল। পত্ররন্ধ্রীয় প্রশোধনের সবচেয়ে উপকারী অঙ্গ হলো পত্ররন্ধ্র। রক্ষিক কোষের পত্রদ্বয় সংলগ্ন প্রাচীর বেশ পুরু, কিন্তু বহির্ভাগ অর্থাৎ বহিঃত্বক কোষ সংলগ্ন প্রাচীর পাতলা হয় এবং এর মধ্যে একটি বড় নিউক্লিয়াস এবং কিছু ক্লোরোপ্লাস্ট থাকে। পাতায় অবস্থিত পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার নিয়ন্ত্রক কোষই হলো রক্ষী কোষ। রক্ষী কোষদ্বয় স্ফীত অবস্থায় শিথিল অবস্থা পত্ররন্ধ্রে খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে। পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন শরীরবৃত্তীয় কারণে রক্ষী কোষ অন্ত অভিস্রাবণ ও বহি অভিস্রাবণ ঘটে থাকে। রক্ষী কোষদ্বয় পার্শ্ব বহিঃত্বক হতে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয় এবং এর ফলে রন্ধ্র সংলগ্ন প্রাচীর পুরু হওয়ায় এর সেলুলোজ, মাইক্রোফাইবিল আর আরেভাবে বিন্যস্ত থাকে, উল্টো দিকে বেঁকে যায় এবং রন্ধ্র খুলে যায়। অপরপক্ষে বহি অভিস্রবণের ফলে রক্ষী কোষ দ্বয় স্ফীত হারিয়ে শিথিল হয়ে পড়ে, ফলে রন্ধ্র বন্ধ হয়ে যায়। কাজেই দেখা যায় পত্ররন্ধ্রে খোলা বন্ধ হওয়া রক্ষী কোষ দ্বয়ের গঠন ও তার স্ফীত হওয়া শিথিল হওয়ার উপর নির্ভরশীল। রক্ষী কোষে স্ফীত অবস্থাগুলো কৌতুক প্রভাব দ্বারা প্রভাবিত থাকে। প্রভাবগুলো হলো আলো, তাপমাত্রা, জলীয় বাষ্প। রক্ষী কোষের স্ফীতি ও শিথিল হওয়ার জন্য এগুলোই প্রধান বাহক হিসেবে কাজ করে। কীভাবে রক্ষী কোষের স্ফীতি ও শিথিল অবস্থা সৃষ্টি হয় সে ব্যাপারে মতপার্থক্য আছে। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া সম্বন্ধে বিভিন্ন মতবাদ প্রস্তাবিত হয়েছে। বিজ্ঞানী এইচ ভন মোহল এই মতবাদ। এই বিজ্ঞানী 1856 খ্রিস্টাব্দে মত প্রকাশ করেন যে রক্ষী কোষের স্ফীতি পরিবর্তনই পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার প্রধান কারণ। বিজ্ঞানী ফ্লয়েড স্টার্চ সুগার মতবাদ। ফ্লয়েড 1908 খ্রিস্টাব্দে প্রস্তাব করেন যে রক্ষী কোষের স্ফীত পরিবর্তনে স্টার্চ সুক্রোজ পারিপার্শ্বিক পরিবর্তনের উপর নির্ভরশীল। এই ধারণা পরবর্তীতে স্টার্চ সুক্রোজ মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। স্টার্চ অদ্রবণীয় হওয়ায় উপস্থিতি রক্ষী কোষগুলো অভিস্রবণিক চাপ কমে যায়, ফলে কোষস্থ পানির অভিস্রবণ ঘটে এবং কোষ শিথিল হয়ে বন্ধ হয়ে যায়। অপরদিকে যখন অদ্রবণীয় স্টার্চ হতে হাইড্রোলাইসিস প্রক্রিয়ায় দ্রবণীয় চিনি তৈরি হয়, তখন তাকে অভিস্রবণিক চাপ বেড়ে যায়, কারণে পরিপার্শ্ব হতে কোষ অন্ত অভিস্রবণ ঘটে এবং রক্ষী কোষ দুটি স্ফীত হয়, ফলে পত্ররন্ধ্র খুলে যায়। পেছনের যাই হোক, অন্ত অভিস্রবণ এটিই মুখ্য কারণ। কোনো কোনো প্রজাতি উদ্ভিদে রক্ষী কোষ কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, অথচ পত্ররন্ধ্র পূর্ণমাত্রায় কর্মক্ষম থাকে। কাজেই পত্ররন্ধ্র খোলাতে স্টার্চের ভূমিকা থাকে না। বিজ্ঞানী সায়েরি এর মতবাদ ও চিনির অন্ত পারিপার্শ্বিক কোষ রসের পিএইচ এর জন্য ঘটে থাকে। রাত্রিতে সূর্যালোক না থাকায় সালোক শ্বসন বন্ধ হয়ে যায়, কিন্তু শ্বসন চলতে থাকে। শ্বসনের ফলে সৃষ্ট CO2 রক্ষী কোষের কোষ রস দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে, তাই পিএইচ কমে যায় ও pH 5। কোষ রসে পিএইচ কম হলে কোষস্থ দ্রবণীয় চিনি অদ্রবণীয় শ্বেতসারে পরিণত হয়। রক্ষী কোষে অদ্রবণীয় শ্বেতসার জমা হলে পানির অভিস্রবণ ঘটে, তাই রক্ষী কোষ স্ফীত হারিয়ে শিথিল হয়, এবার পত্ররন্ধ্র বেরিয়ে যায়। অর্থাৎ সায়েরির মতবাদ অনুসারে শ্বেতসার ও চিনির অন্ত পরিবর্তনে কোষ রসের পিএইচ এর জন্য ঘটে থাকে। রাত্রিতে সূর্যালোক না থাকায় সালোক শ্বসন বন্ধ হয়ে যায়, কিন্তু শ্বসন চলতে থাকে। শ্বসনের ফলে সৃষ্ট CO2 রক্ষী কোষের দ্রবীভূত হয়ে কার্বন অ্যাসিড সৃষ্টি করে। অ্যাসিডের পিএইচ মান কমে যাওয়ার ফলেই এটি অদ্রবণীয় হয়ে যায় এবং অদ্রবণীয় হয়ে যাওয়ার ফলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। স্ফীত হারিয়ে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। দিনের বেলা সূর্যালোকের কারণে সালোকসংশ্লেষণ শুরু হয়, তখন পত্রে CO2 ব্যবহৃত হয়ে যায় এবং pH 7 হয়। কোষস্থ pH বেড়ে গেলে অদ্রবণীয় শ্বেতসার পুনরায় চিনিতে পরিণত করে, ফলে অন্ত অভিস্রবণ প্রক্রিয়ায় পার্শ্ববর্তী কোষ হতে পানি রক্ষী কোষে প্রবেশ করে, তাই রক্ষী কোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। অদ্রবণীয় শ্বেতসার প্লাস অদ্রবণীয় ফসফেট সমান দ্রবণীয় চিনি। প্রোটন আয়ন মতবাদ প্রবর্তনের পূর্বে স্টার্চ সুক্রোজ মতবাদ প্রতিষ্ঠিত ছিল। আধুনিক মতবাদ প্রোটন আয়ন প্রবাহ মতবাদ। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার প্রক্রিয়া। ইমামুরা 1943 খ্রিস্টাব্দে রক্ষী কোষে পটাশিয়াম আয়ন প্রবেশ প্রমাণ করেন। পরবর্তীতে বহু গবেষণা ও রক্ষী কোষে পটাশিয়াম আয়নের প্রবেশের রক্ষী কোষ স্ফীতির মূল কারণ হিসেবে প্রমাণিত করা হয়। প্রক্রিয়াটি নিম্নরূপে ব্যাখ্যা করা যায়। পত্ররন্ধ্র খোলা, আলোক বর্ণালী নীল অংশ ব্লু লাইট রক্ষী কোষে রিসেপ্টর সেল উদ্দীপ্ত করে, যার ফলে সক্রিয় পটাশিয়াম রক্ষী কোষে প্রবেশ করে। পটাশিয়াম
প্রবেশের কারণে কোষস্থ দ্রবণের দ্রব্যতা ঘনত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ পানির পরিমাণ কমে যায় এবং পরিপার্শ্ব কোষত অভিস্রবণ প্রক্রিয়ায় পানির পরিশোষণ প্রবেশ করে। রক্ষী কোষে পানি প্রবেশের ফলে রক্ষী কোষ স্ফীত হয় এবং পত্ররন্ধ্র খুলে যায়। নীল আলো পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। কোষে O2 এর পরিমাণ কমে গেলে শ্বাস শোষণ কম হয়। রক্ষী কোষে K2 এর পরিমাণ বৃদ্ধি পায়, ফলে পার্শ্ববর্তী কোষ থেকে পানি রক্ষী কোষে প্রবেশ করে এবং রক্ষী কোষ স্ফীত হয়ে পত্ররন্ধ্র খুলে যায়। রক্ষী কোষ থেকে সক্রিয়ভাবে H বেরিয়ে গেলে পত্ররন্ধ্র খুলে যায়, H+ বেরিয়ে পত্ররন্ধ্র খুলে যায়। পত্ররন্ধ্র বন্ধ হওয়া অন্ধকারে। এর পূর্বে ছিল পত্ররন্ধ্র খোলা। খোলা অংশটির ফলে এখানে দেখা যাচ্ছে পটাশিয়াম আয়ন রক্ষী কোষে প্রবেশ করে CO2 পরিমাণ কমে গেলে। অন্যদিকে পত্ররন্ধ্র বন্ধ হওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আলোর প্রভাবে অন্য কারণে রক্ষী কোষে পটাশিয়াম বেড়ে যায়, এর সাথে পানীয় বের হয়ে যায়। অর্থাৎ আলোর প্রভাবে অন্য কোনো কারণে রক্ষী কোষ থেকে পটাশিয়াম বের হয়ে যায়, সাথে পানিও বের হয়ে যায়, ফলে রক্ষী কোষ স্ফীত হারিয়ে শিথিল হয়ে পড়ে ও পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। মেসোফিল কোষে পানির অভাব দেখা দিলে সেখানে অ্যাবসিসিক অ্যাসিড তৈরি হয়। এর ফলে রক্ষী কোষ থেকে পটাশিয়াম আয়ন বের হয়ে যায় এবং পটাশিয়াম আয়ন বের হলে পানিও বের হয়ে যায়, ফলে রক্ষী কোষ স্ফীতি হারায়, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। উচ্চ তাপমাত্রায় ফটোসিনথেসিস কমে যায় এবং শ্বসনীয় হার বেড়ে যায়। এর ফলে CO2 এর পরিমাণ বৃদ্ধি পায়, পরিণামে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। কাজেই মনে করা হচ্ছে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার জন্য নিয়ামক কাজ করে। রক্ষী কোষে প্রবেশতার কারণ অবিশ্রামণিকভাবে কর্মক্ষম দ্রবণ, যে কারণে রক্ষী কোষে পানি প্রবেশ করে তা বিভিন্ন উৎস থেকে আসে, যেমন নীল আলোর কারণে পটাশিয়াম ও ক্লোরিন প্রবেশ করে, সেখানে ম্যালেট তৈরি হয়। স্টার্চ হাইড্রোলাইসিসের হয়ে সৃষ্ট সুক্রোজ, ফটোসিনথেসিসের প্রভাবে সৃষ্ট সুক্রোজ। মেসোফিল টিস্যু থেকে প্লাস্টিক উপায়ে প্রবেশকৃত সুক্রোজ দেখা যায় সকালে পত্ররন্ধ্র খোলা সূচনা করে K+ এবং পর ক্রমেই সুক্রোজের পরিমাণ বাড়তে থাকে, একে একসময় সুক্রোজ প্রভাবশালী হয়ে ওঠে। সন্ধ্যার পরে পটাশিয়াম আয়ন সুক্রোজ থেকে শেষে পানি বের হয়ে যায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। পত্ররন্ধ্রের প্রশোধন প্রক্রিয়া পত্ররন্ধ্র প্রশোধনের অতি প্রয়োজনীয় অংশ। এগুলো দিনের বেলা খোলা থাকে এবং রাত্রে বন্ধ থাকে। পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রশোধন হয় তাকে পত্ররন্ধ্রীয় প্রশোধন বলে। এটি উদ্ভিদে সংগঠিত প্রশোধন শতকরা প্রায় 95 থেকে 98% পত্ররন্ধ্রীয় প্রক্রিয়ায় ঘটে থাকে। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়া প্রশোধনের কার্য সম্পন্ন করে। পত্ররন্ধ্র বন্ধ থাকা অবস্থায় প্রশোধন হয় না। মাটি থেকে শোষণকৃত পানি মূল থেকে কাণ্ড শাখা প্রশাখায় বের হয়ে পাতার পৌঁছায় এবং পাতা শিরা উপশিরার মাধ্যমে পাতাস্থ পেলিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পৌঁছায়। উক্ত পানি শোষণ করে পাতার প্যারেনকাইমা কোষগুলো সম্পৃক্ত হয় এবং ওই পানির অধিকাংশ পাতার অভ্যন্তরস্থ ও বহিস্থ চাপ ও অন্যান্য পরিপাশিকের সাপেক্ষে বাষ্পে পরিণত হয়। এই বাষ্প তখন পাতার টিস্যুর অন্তঃকোষীয় ফাঁকে এবং পত্ররন্ধ্রের নিচে অবস্থায় পত্ররন্ধ্রের প্রকোষ্ঠে জমা হয়। পত্ররন্ধ্রের স্ফীতর কারণে পত্ররন্ধ্র খুলে যে সঞ্চিত বাষ্প ওই পত্ররন্ধ্রের ব্যাপন প্রক্রিয়ায় বের হয়ে তাকে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। বাইরে বাতাসে আর্দ্রতা কম থাকলে ব্যাপন প্রক্রিয়া দ্রুত হয়। প্রশোধনের প্রভাবকসমূহ প্রশোধনের প্রভাবক দুভাগে ভাগ করা যায়, বাহ্যিক প্রভাব এবং অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকসমূহ বাইরের প্রভাবক নিম্নরূপ। আলো প্রখর সূর্যালোকে স্বাভাবিক বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পায়, যার ফলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায় এবং প্রশোধন হার হ্রাস পায়। আলোর উপস্থিতিতে প্রশোধন খোলা থাকে এবং অনুপস্থিতিতে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। ব্লু লাইট পত্ররন্ধ্র খোলা ত্বরান্বিত করে। তাপমাত্রা প্রশোধন বৃদ্ধির ফলে তাপমাত্রার হারও হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। বৃদ্ধির সাথে তাপমাত্রার আয়তন হ্রাস বৃদ্ধি, সুতরাং তাপের দিক থেকে প্রশোধনের প্রক্রিয়া প্রভাবিত করে। আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেলে অর্থাৎ কম আর্দ্র প্রশোধন হার বৃদ্ধি পায়। বায়ু প্রবাহ আশেপাশে বায়ু প্রবাহ আর্দ্রতা বেশি থাকে, এ কারণে প্রশোধন অবন্ধ গতির সাথে সরাসরি সম্পৃক্ত হয় এবং প্রশোধন হার হ্রাস ঘটে। আবহাওয়ার চাপ কম থাকা প্রশোধন বাষ্পে পরিণত হয়, ফলে চাপ কমালে প্রশোধনের হার বেড়ে যায়, অর্থাৎ চাপ কমলে আবহাওয়ার প্রশোধনের হার বেড়ে যায়। মাটিস্থ পানি মাটিতে পানি পরিমাণ বেশি থাকলে উদ্ভিদ মাটি হতে অধিক মাত্রায় পানি গ্রহণ করতে পারে, এর ফলে প্রশোধন হার বেড়ে যায়। অভ্যন্তরীণ প্রভাবকসমূহ মূল বিটপ অনুপাতের হারে মূল পরিমাণ কম হলে উদ্ভিদের মাটির পানি হতে পানি প্রাপ্যতা কমে যায় এবং প্রশোধনের হারও কমে যায়, অর্থাৎ প্রশোধন অঞ্চলে অপেক্ষা শোষণ অঞ্চল কম প্রশোধনের হার হ্রাস পায়। পাতার আয়তনের সংখ্যা তাপীয় প্রশোধনের হার তারতম্য হয়। পাতার গঠন এর ওপর প্রশোধনের হার নির্ভরশীল। পাতায় কিউটিকল পাতলা কোষ প্রাচীর অধিক স্পঞ্জি টিস্যু উন্মুক্ত পত্ররন্ধ্র থাকলে সেসব প্রশোধনের হার তুলনায় বেশি হয়। পুরো কিউটিকল অধিক পেলিসেড প্যারেনকাইমা ইত্যাদি কভারেজ থাকলে রক্ষী কোষের গঠন প্রকৃতি প্রশোধনের হার নিয়ন্ত্রণ থাকে। মেসোফিল টিস্যুর পানির পরিমাণ পাতায় মেসোফিল টিস্যুর পানির পরিমাণ বেশি হলে প্রশোধনের হার বেড়ে যায়। প্রকান্তরে মেসোফিল টিস্যুর পানির পরিমাণ কম হলে প্রশোধন হার কম হয়। জীবনী শক্তি
প্রশোধনের হার উদ্ভিদের জীবনীশক্তির উপর নির্ভর করে। সুস্থ সবল উদ্ভিদের রোগমুক্ত প্রজাতির প্রশোধন হার বেশি হয়। প্রশোধনের উপকারিতা অপকারিতা। প্রশোধনের উদ্ভিদের জন্য যেমন প্রয়োজনীয় তেমনই ক্ষতিও ঘটে। অবশ্য ক্ষতিকর তুলনায় উপকারী লাভে বেশি বর্ণনা দেওয়া হলো। প্রশোধনের উপকারী নেতিবাচক প্রভাব। মাটিতে পানির অভাব দেখা দিলেই প্রশোধনের উদ্ভিদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। মাটিতে পানির অভাবের জন্য যাই হোক, এর কারণে প্রশোধন মাটি থেকে যে পরিমাণে পানি শোষণ করে তার অধিক পরিমাণে পানি প্রশোধনে বের হয়ে গেলে অন্তঃচাপ কমে যায়, ফলে গাছটি নিস্তেজ হয়ে পড়ে এবং উইল্টিং ঘটে। কয়েক দিনের জন্য অবস্থা চলতে পারে এবং গাছটি শুকিয়ে মারা যায়। প্রশোধনের কারণে উদ্ভিদে শোষিত পানির কিছুটা অপচয় হয়। প্রশোধনের উপকারিতা বা উদ্ভিদের জীবনে প্রয়োজনীয় গুরুত্ব। প্রশোধনের প্রক্রিয়ায় উদ্ভিদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় গুরুত্ব তথা প্রয়োজনীয় বিকাশের কারণগুলো নিম্নে দেওয়া হলো। পানি শোষণ। পাতা প্রশোধনের মূল বাহিকা মালিকার পানির যে টান পড়ে সেগুলোর টান মূলরম কর্তৃক পানি শোষণে সাহায্য করে। তাই জীব রক্ষা পানি শোষণের প্রশোধনের ভূমিকা রয়েছে। পানি ও খাদ্যরস ওপরে ওঠানো। পাতা ও অন্যান্য খাদ্য পানির রস মাধ্যমে অপরিহার্য। প্রশোধনের বালিকা নালী মাধ্যমে প্রবেশ করে সরাসরি টান পড়ে তাকে জাইলাম ব্যাসের মধ্যে মূল হতে কাণ্ড হতে পাতা বছর সাহায্য করে। লবণ শোষণের কারণে চারিদিকে লবণ উদ্ভিদের মূলে কাছাকাছি আসে, তাই উদ্ভিদ সহজে পরিশোধন করতে পারে। পাতা ও অন্যান্য অংশের খনিজ লবণ পৌঁছানো। পাতার ক্লোরোফিল অণু তৈরি করতে ম্যাগনেসিয়াম দরকার হয়। অতি দ্রুত মূল হতে পাতা পর্যন্ত পৌঁছে থাকলে কেবল প্রশোধনের কারণেই ঘটে, নাহলে খাদ্যতরী বন্ধ হয়ে যেত। সকল কোষে পানি সরবরাহ। প্রতিটি জীবিত কোষে পরিণত পানি সরবরাহ করে থাকে, এর জন্য পানির প্রয়োজন প্রশোধন প্রক্রিয়ার কারণে সহজে করতে পারে। সালোকসংশ্লেষণ খাদ্যের মাধ্যমে তৈরির জন্য পানি প্রয়োজন। CO2 ও H2O ও C6H2 এর O6 এবং 6H2O এবং 6O2 প্রশোধন না থাকলে বিপুল পরিমাণ পানি পাওয়া যেত না, ফলে শ্বাসপ্রশ্বাস তখন খাদ্য তৈরি কমে যেত, এমনকি বন্ধ হয়ে যেত। পাতায় উপযুক্ত তাপ নিয়ন্ত্রণ। পাতা তাপ নিয়ন্ত্রণ করার জন্য প্রশোধন কাজ করে। কোষ বিভাজন। কোষ বিভাজনে কোষে স্ফীতি প্রয়োজন। স্ফীতির জন্য প্রশোধন কাজ করে। দেহ কোষ বিভাজনের ক্ষেত্রেও প্রশোধনের প্রভাব রয়েছে। শক্তি নির্গমন। পাতা সূর্য হতে প্রতি মিনিটে প্রচুর পরিমাণে শক্তি শোষণ করে। এর শতকরা 1/ভাগ বিভিন্ন প্রক্রিয়ায় জন্য খরচ হয়, বাকি অধিকাংশ তাপশক্তি প্রশোধনের মাধ্যমে বেরিয়ে যায়, নতুবা গাছ তাপে মারা যেত। অভিস্রবণ প্রক্রিয়া। প্রশোধনের ফলে কোষের রসের ঘনত্ব বাড়ে, ফলে অভিস্রবণের প্রক্রিয়া ঘটে। পাতায় ছত্রাকের আক্রমণ। প্রশোধনের ফলে পাতার পৃষ্ঠে কিছু পানিগ্রাহী লবণ জমা হয়, যা ছত্রাকের আক্রমণ হতে রক্ষা করে সাহায্য করে। খাদ্য পরিবহন। প্রশোধনের ফলে উদ্ভিদের দেহে বিভিন্ন অংশে খাদ্য পরিবহন অব্যাহত থাকে। পুষ্প, পরিপুষ্প, ফল ও সৃষ্টি। প্রশোধনের ফলে কোষে পরমস্ফীতি রক্ষা পায় এবং পুষ্প, পরিপুষ্ট, ফল সৃষ্টি সম্ভব হয়। বৃষ্টিপাত। প্রশোধনের ফলে পানি বাষ্প আকারে বেরিয়ে গিয়ে আকাশে ঘনীভূত হয় এবং ঘন বৃষ্টিপাত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। এই এলাকায় গাছপালা বেশি থাকে এবং এই এলাকায় বৃষ্টিপাত বেশি হয়। প্রশোধন ও বাষ্পীভবন। এটি একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া, এটি একটি ভৌত প্রক্রিয়া। এতে নানা ধরনের চাপ উদ্ভব ঘটে, এতে কোনো ধরনের চাপের উদ্ভব ঘটে না। এতে পাতলা তল আর্দ্রতা দেখা যায়, এতে পাতাতল শুষ্ক দেখা যায়। এই বিক্রিয়ায় উদ্ভিদের দেহের অতিরিক্ত পানি বাষ্পে পরিণত হয় এবং স্ট্রোমা, লেন্টিসেল ও কিউটিকল দিয়ে নির্গত হয়। এই প্রক্রিয়া উন্মুক্ত স্থানে পানি সরাসরি বাষ্পে পরিণত হয়। এই প্রক্রিয়া জীবিত কোষে সংঘটিত হয় এবং প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি জীবিত কোষের দ্বারা জড়িত থাকে এবং প্রোটোপ্লাজমের কোনো ভূমিকা নেই। এই প্রক্রিয়া সাইটোপ্লাজমে সংঘটিত হয়, এটি সাইটোপ্লাজমের কোনো ভূমিকা নেই। এক্ষেত্রে পর্যবেক্ষণ ক্ষেত্রে দেখা যায় অর্ধচন্দ্রাকার রক্ষী কোষ বা গার্ড সেল। প্রয়োজনীয় শব্দ। অভিস্রবণ। একই দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন দ্রবণ দুটি বিষমবর্তী পদার্থ পৃথক পাশাপাশি থাকলে জনপাত যেই প্রক্রিয়ায় তার বেশি ঘনত্বের এলাকা হতে কম ঘনত্বের এলাকার দিকে ব্যাপিত হয়, সেই প্রক্রিয়াকে অভিস্রবণ বলে। ডিফিউশন বা ব্যাপন। একই তাপমাত্রা বায়ুমণ্ডলে যাবে কোনো পদার্থ অধিক ঘন স্থান হতে কম ঘনত্বের স্থানের দিকে বিস্তার লাভ করাকে ব্যাপন বলে। অভিস্রবণিক চাপ। একই বায়ুমণ্ডলীয় চাপ তাপমাত্রা বিশিষ্ট একই দ্রবণ তাপ বিশুদ্ধ দ্রবণে যদি একটা বিষম যদি ঝিল্লি দ্বারা পৃথক করা থাকে, তা বিষমের ঝিল্লি বিশুদ্ধ দ্রবণের অধিক ঘন স্থানে প্রবেশ করে সম্পূর্ণরূপে বন্ধ করতে অধিক দ্রবণের দিকে যে চাপ প্রয়োজন হয়, তাকে উক্ত দ্রবণের অভিস্রবণিক চাপ বলে। প্লাজমোসিস। অভিস্রবণ প্রক্রিয়ায় সজীব কোষস্থ পানি কোষের বাইরে বেরিয়ে আসার ফলে কোষের সাইটোপ্লাজমে সংকুচিত হওয়াকে প্লাজমোলাইসিস বলে। টার্জিটি। অভিস্রবণিক প্রক্রিয়ায় পানি গ্রহণের ফলে কোষের স্ফীত হওয়াকে টার্জিটি বলে। টার্গার প্রেসার বা স্ফীতির চাপ। টার্জিটি তথা রসস্ফীতির জন্য প্রোটোপ্লাজম কর্তৃক কোষের প্রাচীরের উপর যে চাপ সৃষ্টি হয় তাকে টার্গার প্রেসার বলে। কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। যে সকল পদার্থ পানি শোষণ করে স্ফীত হয়, সে সকল পদার্থকে হাইড্রোফিলিক পদার্থ বলে, যেমন আঠা, সেলুলোজ, স্টার্চ, প্রোটিন, জিলেটিন ইত্যাদি। বাষ্পীভবন কি? কোনো উন্মুক্ত স্থানে পানি বাষ্প আকারে বেড়ে যাওয়াকে বাষ্পীভবন বলে। এই প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম জড়িত থাকে না, এটি হলো ভৌত প্রক্রিয়া। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। গ্রিক।
ফটোস এবং লাইট আলো অর্থাৎ সিনথেসিস অর্থাৎ সংরক্ষণ অর্থাৎ একাধিক সারি সমন্বয় যৌগ পদার্থ সৃষ্টি। কাজেই ফটোসিনথেসিসের শাব্দিক অর্থ হলো আলোর সাহায্যে যৌগ সৃষ্টি। এটি 9.3 ফটোসিনথেসিস বা আলোক সংশ্লেষণ। The process of absorbing light and energy and conveying into stored chemical energy is called photosynthesis.